সবসময় মনে রাখেন, বিবাদী কোনোদিন মামলায় উকিল জিতার জন্য নিয়োগ করে না। যদি বিবাদী মিথ্যা মামলার শিকার হয় সেক্ষেত্রে খালাসের জন্য। একজন সাধারণ নাগরিক সে যুক্তিপূর্ণভাবে সঠিক কথা বলতে পারবে না, এটা দুর্দশার আরেকটা কারণ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান চট্টগ্রাম একটি অনুষ্ঠানের যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন। নির্বাচনের দিন গণভোট হলে তিনি বলেছেন জেনোসাইড হবার আশঙ্কা থাকে। আপনি কি কোনো আশঙ্কা দেখেন কিনা? আসলে উনি কেন বলেছেন নির্বাচনের দিন গণভোট হলে অসুবিধা কি? গণভোট তারা দীর্ঘদিন বিরোধী ছিলেন, সে কারণে না, নির্বাচনের দিন গণভোট না হয় গণভোটটা আগে হোক, এটা জামাতে দাবি ছিল। কিন্তু গণভোট না হোক এই দাবি তো কারোই ছিল না যারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছেন। ফলে নির্বাচনের দিন হচ্ছে এটা কেবলমাত্র তাদের যে মতামত সেইটাকে না মেনে অন্য কয়েকটি দলের মতামতকে সরকার হয়তো প্রাধান্য দিয়েছেন। এখানে দুটি সুবিধা হয়েছে, একটা হচ্ছে যে খরচ কম হবে, আরেকটা হচ্ছে ভোটাররা দুইবার যাবে না ভোট দিতে, একই দিনে ভোট দিবে। আরেকটা হচ্ছে যে প্রচারণা চালানোর জন্য একটু সময়ও পাওয়া যাবে। যদি কেউ গণভোট নিয়ে প্রচারণা করতে চায় তাহলে সেই সময়টা পাওয়া যাবে, যেটা এখন হলে কোনো প্রচারণা হতো না। আর গণভোটের তো দুর্বলতা আছে, এটা তো অস্বীকার করা যাবে না। গণভোট 4টা প্রশ্নের উপর গণভোট হচ্ছে, যেখানে আলাদা আলাদা করে হ্যাঁ না বলার কোনো সুযোগ নাই। আবার প্রশ্নের ভেতরে প্রশ্ন আছে, এটা নিয়ে অনেক আলাপও হয়েছে, তাই বারবার ব্যাখ্যা করার প্রয়োজন নাই। গণভোট সাধারণত একটি সিঙ্গেল প্রশ্নের উপরে হয়, যেমন ধরেন ব্রেক্সিটে ব্রিটেন যাবে নাকি যাবে না, কিংবা ধরেন স্কটল্যান্ড স্বাধীন হবে নাকি হবে না। এরকম হলে পরে সুবিধা হয়, ভোটাররা একটা মূল ইস্যুতে ভোট দেন। কিন্তু এইখানে 84টি প্রস্তাবকে ভেঙে ভেঙে 4টা প্রশ্নের মধ্যে ভাগ করা হয়েছে। এবং চতুর্থ প্রশ্নটা হচ্ছে এইরকম যে যেগুলিতে আপত্তি রয়েছে বা দ্বিমত আছে সেগুলি আবার দলগুলি তাদের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সেটাকে তারা ঠিক করবে। তো ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি তো গণভোটের মধ্যে দিয়ে বলার কোনো প্রয়োজন নাই। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি তো ওনারা তাদের ভোটারদের কাছে দিয়েছেন। যেমন ধরেন বিএনপি দেবে তাদের ভোটারদের কাছে, জামাত ইসলাম দিবে তাদের ভোটারদের কাছে। তাহলে বিএনপির ভোটার কেন জামাত ইসলামের ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য হ্যাঁ বলবে, আর জামাত ইসলামের ভোটাররাই বা কেন বিএনপির ভোটারদের মতামতকে প্রাধান্য দেওয়ার জন্য 4 নম্বর কোশ্চেনে হ্যাঁ বলবে? ফলে এইখানে অনেক জটিলতা আছে, এগুলা সরকার বুঝবেন, দলগুলি বুঝবে এত জটিলতা কেন আছে। কিন্তু যে বিষয়টি সেটা হচ্ছে যে ভোটের দিন গণভোট হলে জেনোসাইডের আশঙ্কা কেন? কারণ জেনোসাইড হচ্ছে গণহত্যা, আমি বুঝতে পারি না আসলে, এটা আমারই সীমাবদ্ধতা। জেনোসাইড হয়তো উনি একটা অন্য কোনো অর্থে ব্যবহার করেছেন, গণহত্যা প্রসঙ্গে করেন না, কারণ গণহত্যা কে করবে? গণহত্যার কিছু না। আমার ধারণা উনি একটা বৃহৎ মানে একটা জটিলতা তৈরি হবে এটাকে উনি সংঘর্ষ হতে পারে, উনি মাঝে মাঝে নানান রকম শব্দ ব্যবহার করেন, এটা তার ভোকাবুলারির হয়তো একটা ব্যাপার, উনি এরকম বলেন। রিজভী যে সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপির রুহুল কবির রিজভী বলেছেন জেনোসাইডের হুমকি দিচ্ছেন জামায়াত আমির, এটা তো জনগণ ভালোভাবে নেবে না, আপনি তো খুব বিপজ্জনক কথা বলেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি বলেন জামায়াত আমিরের এমন কথা বিপজ্জনক। আপনি কি বিপজ্জনক মনে করেন? না, এখানে আমার বিপজ্জনক মনে করার কিছু নাই। আসলে রাজনৈতিক দলগুলি তো একে অন্যের বিরোধিতা করবে। আমরা এটা আশা করতে পারি না যে এরকম একটি শব্দ উচ্চারণ করার পরে বিএনপি এবং যারা এই মুহূর্তে জামাতের বিরোধী তারা কি জামাতের এই বিষয়টাকে সমালোচনা করার সুযোগ ছেড়ে দেবেন? তারা দিবেন না। ফলে তারা এটাকে নিয়েছেন এবং তারা নিয়ে তার সমালোচনা করছেন। এখন এই সমালোচনাটা খারাপ কিছু না, কেননা একটা বেশ জোরালো শব্দ উচ্চারিত হয়েছে। এটা ব্যাখ্যা চাইলে পরে এটার আসলে সদুত্তর আসবে না, ব্যাখ্যা আসবে না, না আসলে এটা নিয়ে বেশ কিছুক্ষণ একটা আমেজ তৈরি করা যাবে, যে আমেজে বলা যাবে যে দেখেন ওনারা এই ধরনের শব্দ ব্যবহার করে, ওনারা সরকারে গেলে সরকার চালাতে পারবে না, ওনারা আসলে এই ছোটখাটো শব্দের অর্থ ভুল করে। মানে এইগুলি হচ্ছে রাজনৈতিক একটা কৌশলের অংশ, এবং আমি মনে করি যে বিএনপি সেটাই করছে এখন, যেটা রাজনৈতিক কৌশলের অংশ। জামায়াতের সমালোচনা করার সুযোগ পেলে সেই বক্তব্যের কথা বলেছেন কিনা, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই দিন বলেছে পিআর এর জন্য সোচ্চার একটি দল এখন নরম সুরে নির্বাচনের দিকে হাঁটছে। আবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাতারাতি আন্দোলন থেকে সরে আসা লজ্জার বিষয় হলেও জাতীয় স্বার্থে জনগণের দাবির সাথে একাত্মতা করা জরুরি। আবার বিএনপি মহাসচিব আরেকটি কথা বলেছেন, জান্নাতের টিকিট বিক্রির কথা বলে ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নেয়া ইসলাম সমর্থন করে না। এইসব কথার পিঠে কথা বলেছেন নাকি আসলে নিজে? না, কথার পিঠে কথা না, কিছু কথায় যুক্তি আছে, আবার কিছু কথায় খানিকটা রাজনৈতিক একটা আক্রমণ আছে। যেমন রাতারাতি সরে আসা, দল আসতে পারে রাতারাতি সরে আসতে, কারণ দল তো তার সিদ্ধান্ত নেবে জনগণের মঙ্গলের জন্য বা নিজেদের মঙ্গলের জন্য, যে কোনো একটা, হয় দলের মঙ্গল নাহলে দেশের মঙ্গল। তো যে কোনো কারণে দল পিছিয়ে আসতে পারে, মনে করতে পারে যে এই আন্দোলন করে লাভ হবে না, অযথা সময়ের অপচয় হবে, নির্বাচন কাছে এসে গিয়েছে, নির্বাচন যারা করবে তাদের পেছনে সময় দিবে নাকি পিআর এর জন্য আন্দোলন করে সেই পিআর পাবে না,
তো দল এই সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু এটা সমালোচিত হবেই। কেননা এটা দিয়ে বিএনপি বলার চেষ্টা করছে যে দেখো তাদের কথা ঠিক থাকে না, তারা সকালে একটা বলে বিকালে একটা বলে, মানুষজনকে রাস্তায় ডেকে নিয়ে। তাদেরকে আহ্বান জানিয়েছিল রাজপথ ছেড়ে আপনারা আসুন আলোচনায়। হ্যাঁ, তো এই জন্য বলতে পারে। তবে আরো কিছু যেগুলি আছে সেগুলিতে হয়তো কিছু কিছু যুক্তি আছে, যে যুক্তি তারা ব্যাখ্যা করতে পারবেন। আমার কাছে মনে হয় যদি একটা কথা আছে সেখানে হয়তো কিছু যুক্তি আছে। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো অন্য প্রশ্ন নিয়ে। গাজী এম এইচ তামিম, আপনি কি দেখেন আসলে যে জামায়াত আমির যে জেনোসাইডের আশঙ্কার কথা বলেছেন, আপনি কি তাই মনে করেন কিনা? যেহেতু আপনি একজন অ্যাডভোকেট আইনজীবী, আপনি কি মনে করেন আসলে? ধন্যবাদ আপনাকে। চ্যানেল এস এর সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমি যেটা মনে করি সেটা হলো এটাই হলো রাজনীতির এবং গণতন্ত্রের সৌন্দর্য। একজন দলের প্রধান একটা কথা ছুড়ে দিলেন, সেই কথা তার প্রতিপক্ষ সেই কথাকে লুফে নিল যে হ্যাঁ এই কথার মধ্যে সমালোচনা আছে, এবং তারা সেটা করছেন। মাঝে মধ্যে বিএনপি এরকম দু একটা কথা বলে ফেলছেন যেটি হয়তো বা রাজনীতিতে তারা পেছনে পড়ে যাচ্ছেন, সেটিকে লুফে নিয়ে জামাত বা বিএনপি বিরোধী যারা রাজনীতি করছেন তারা সেটাকে জনগণের সামনে তুলে ধরছেন। এই যে কথার খেলা, রাজনীতির নির্বাচন এবং রাজনীতির যে দ্বন্দ্ব, কিন্তু গণতন্ত্রের স্বার্থে, এটাই হলো রাজনীতি এবং গণতন্ত্রের সৌন্দর্য, যেটা আমরা গত 15 বছর দেখতে পারিনি। আমরা গত 15 বছরে দেখেছি বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে জনগণকে দেখিয়েছে তারা ক্ষমতায় আসছে। আরেকটি দল জাতীয় পার্টি নির্বাচনের মাধ্যমে বিরোধী দলে গিয়েছে। আবার দেখতে পাচ্ছি যে এই জাতীয় পার্টির কয়েকজন আবার মন্ত্রী হয়েছে, আবার ওই জাতীয় পার্টির প্রধান একজন বিরোধী দলীয় নেতা হয়েছে। এখন একই দলের মধ্যে কে যে সরকারে আর কে যে বিরোধী দলে এটা বলতে পারছে না। আবার কোন কথা বিরোধী দলের কথা চলে যাচ্ছে সরকারের পক্ষে, আবার কোনটা যে বিপক্ষে যাচ্ছে এটা বুঝছে না। এই যে রাজনীতি এবং গণতন্ত্র মানুষ হারিয়ে ফেলেছিল, আমি এই কথার মধ্যে এই রাজনীতি এবং গণতন্ত্রর দৃশ্য দেখতে পাচ্ছি। সৌন্দর্যের কথা বলছেন, গণহত্যার মতো একটা বক্তব্য গণতন্ত্রের সৌন্দর্য হতে পারে। এই যে আমিও এটার বক্তব্য যে আসলে এই গণহত্যা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন, আমি যেটা মনে করি, যেটা তুষার ভাই বললেন, যে নির্বাচনের সময় হয়তোবা বিশৃঙ্খলা হতে পারে, পরস্পর হানাহানি মারামারি হতে পারে, অথবা কিছু কেন্দ্র দখল বা যে জাতীয় জিনিসগুলো হয় এরকম কিছু ঘটনা ঘটতে পারে। এটিকে উনি এইভাবে মিন করেছেন। এটা আমার একদমই ব্যক্তিগত প্রশ্ন। এর বাইরে আমি কি এভাবে বলতে পারি জেনোসাইড সম্পর্কে বুঝতেন না বিষয়টা? এমন বিষয়টা তাও না। ধরেন মনে কিছুদিন আগে আমরা বিএনপি মহাসচিবের মুখে শুনলাম যে উনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন। উনি বললেন যে ধানের শীষে ভোট দেওয়া মানেই তো নৌকায় ভোট দেওয়া। এই যে কথাগুলো, এগুলো রাজনীতির কথা। এগুলো অনেক সময় কিছুটা ভুলক্রমে হয়ে যায়, অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে হয় যে হ্যাঁ এটা দিয়ে আবার মাঠ গরম হোক, এই কথাগুলো অন্যরা ধরে সেটার ব্যাখ্যা করুক, উনি আবার নিজে এগুলোর ব্যাখ্যা হবে। এই যে কথার ছোড়াছুড়ি, এগুলোকে আমি রাজনীতির সৌন্দর্যই মনে করি। খুব সিরিয়াসলি আমি এই কথাগুলো নিতে চাই। নির্বাচনে এইসব বক্তব্যের কোনো প্রভাব দেখেন না? নির্বাচনে বড় ধরনের কোনো সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ঐতিহাসিক নির্বাচনের কথা বলছেন সরকার, সেই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? তো এই কথাগুলো ফেলবে না, তবে এগুলো সব মিলিয়ে শেষে গিয়ে একটা প্রভাব তো পড়বেই। তবে মানুষ যেহেতু আশা করে আছে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন, এটা আসলেই হওয়া উচিত, কারণ দীর্ঘদিন মানুষ এই অধিকার থেকে বঞ্চিত হয়ে আছে। ধন্যবাদ। আপনার কাছে আসবো ডক্টর আব্দুল তুষার। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বা স্টেট ডিফেন্স হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না নিয়োগ পেয়েছেন। এখন থেকে ট্রাইব্যুনাল একের সেই গুমের দুটি মামলা, বিশেষ করে 3 ডিসেম্বর এবং 7 ডিসেম্বর একটি শুনানি হতে পারে, 2 মামলার, এই মামলার জন্য তিনি নিয়োগ পেয়েছেন। আমার এটা প্রথম প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে দেখছেন? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আগে যে মামলার রায় হলো, যে মৃত্যুদণ্ড শেখ হাসিনার এবং সেই সাথে আসাদুজ্জামান কামালের, তখন যেটাই পান্নাকে আমরা দেখি নাই আইনজীবী হিসেবে, এখন দেখছি। যদি একটু বলতেন, বিশ্লেষণ করতেন। আমার মনে হয় পান্না সাহেব তখন দেরি করে ফেলেছিলেন, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে রাষ্ট্র তখন মনে করে নাই যে পান্না সাহেবকে তারা নিয়োগ দিবে, এখন রাষ্ট্র মনে করেছে নিয়োগ দিবে, দিয়েছে। পান্নাকে আবেদন করেছিলেন কিনা? না, উনি তো আগেও তার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি এইটাতে অংশ নিতে চান, আগের মামলাটাতেও, কিন্তু রাষ্ট্র তখন সেটা তাকে অ্যালাউ করে নাই। নিশ্চয়ই নিয়ম ছিল, যে নিয়মের মধ্যে তাকে ডিসঅ্যালাউ করার সুযোগ ছিল, রাষ্ট্র সেটা করেছে। আর এখন নিশ্চয়ই অ্যালাউ করার সুযোগ আছে, তাই অ্যালাউ করেছে। কিন্তু ওনার এই মামলায় যোগ দেওয়া না দেওয়া দিয়ে আসলে মামলার কোনো ক্ষতিবৃদ্ধি হবে বলে আমার কাছে মনে হয় না। আর আরেকটা বিষয় তো আমরা ভুলেই যাচ্ছি,
সংবিধান নিয়ে এক আলোচনা পান্না সাহেব ডেকেছিলেন, যে আলোচনা করতে যারা গিয়েছিলেন তাদেরকে বন্দি করা হয়েছে। তো পান্না সাহেব সংবিধান নিয়ে আলোচনা করার যে ডাক দিয়েছিলেন, ওই অনুষ্ঠানের মধ্যে অনেকেই গিয়ে গ্রেপ্তার হয়েছেন। তাহলে পান্না সাহেব এখন আবার রাষ্ট্র কর্তৃক প্রসিকিউটর হয়েছে। এখন কি আশঙ্কা করছেন? না, আমি কোনো আশঙ্কা করছি না। আমি শুধু বলছি যে এখানে কিছু কিছু জায়গা আছে যেটা যুক্তি মিলে না আর কি। ধরেন ওনার ডাক দেওয়া অনুষ্ঠানটা যদি একটা চক্রান্ত হয়ে থাকে, আবার সেই চক্রান্তকারী আবার এখন এইটাকে উনি প্রতিনিধিত্ব করছেন। চক্রান্তকারী হিসেবে ওনাকে তো আটক করা হয়নি, হয় নাই, কিন্তু ওই অনুষ্ঠানটা উনিই ছিলেন আহ্বায়ক, ওনার নামেই ডাকা হয়েছিল। তো এই জন্য আমি বুঝি না আর কি, অনেক কিছু আমাদের সাধারণ নামে ডাকা হয়েছে। উনি কি জানতেন? আসলে আমি জানি না, আমরা পত্রিকায় যা দেখি আমরা সেটা পড়ি, আমরা তো আর জানি না। আমরা পত্রিকায় পড়ি, আমরা পত্রিকায় দেখি যে এটা বলা হয়েছে, এটা বলা হয় নাই। যেমন আপনি অনুষ্ঠান করছেন না, আমি আপনার অনুষ্ঠান যখন দেখি, আরেকজনের কথা শুনে আমি জানতে পারি। আমি তো সাধারণ জনগণ, আমি কোনো দল রিপ্রেজেন্ট করি না, জীবনেও করি নাই। এবং আমি ছাত্র অবস্থায় কিছুদিন ছাত্র রাজনীতি করেছিলাম, সেটা 92 সালে শেষ হয়ে গিয়েছে। 92 সালের পরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংস্রব ছিল না। একজন সাধারণ নাগরিক বাংলাদেশের সাধারণ নাগরিক হতে পারবে না, এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুরবস্থার কারণ। একজন সাধারণ নাগরিক সে যুক্তিপূর্ণভাবে সঠিক কথা বলতে পারবে না, এইটা দুর্দশার আরেকটা কারণ। আপনি নিজে চিন্তা করে দেখেন যে এই মামলায় উনি যুক্ত হয়েছেন, এর ফলে কি মামলার মেরিটের কোনো পরিবর্তন হবে? কিংবা উনি যুক্তিতর্ক দিলেই কি এই মামলায় জয়ী হওয়া কিংবা বিজয়ী হওয়া কিংবা পরাজিত হওয়ার কোনো সঙ্গে সম্পর্ক আছে? আমার মনে হয় না। কেন আপনার মনে হচ্ছে এটা হয় না? আমার মনে হয় না। এই কারণে পৃথিবীর শ্রেষ্ঠ উকিল যদি যথেষ্ট পরিমাণে যুক্তিতর্ক থাকে যারা বাদী তাদের কাছে, তাহলে তো এই মামলায় তার কাজ হবে শাস্তি কমানো। তো এটা নির্ভর করবে হচ্ছে যুক্তি প্রমাণ, সাক্ষ্য প্রমাণের উপরে। রাষ্ট্র কি যুক্তি আনে, রাষ্ট্র কি সাক্ষ্য প্রমাণ দেয়, রাষ্ট্রের কাছে কি অকাট্য প্রমাণ রয়েছে, তার উপরে নির্ভর করবে। ফলে মামলার উকিল দিয়ে মামলা জিতা যায় না। সবসময় মনে রাখেন, বিবাদী কোনোদিন মামলায় উকিল জিতার জন্য নিয়োগ করে না, নিয়োগ করে যাতে তার শাস্তি কমে আসে। আর যদি বিবাদী মিথ্যা মামলার শিকার হয় সেক্ষেত্রে খালাসের জন্য। কিন্তু অধিকাংশ লয়ার যেটা করেন, উনি যখন বিবাদীর পক্ষে দাঁড়ান তখন মূলত উনি দাঁড়ান হচ্ছে বিবাদীর শাস্তি কমিয়ে আনার জন্য। কেননা ক্রিমিনাল লয়াররা জানা চোরের পক্ষে দাঁড়ায় না। কেন দাঁড়ায়? সে চায় যে চুরি প্রমাণিত হলেও যেন সর্বোচ্চ শাস্তিটা না হয়, একটা মধ্যম শাস্তি হয়, একটা কম শাস্তি হয়, এটার জন্য লড়াই করে। এখানে লয়ার আছেন, উনি ভালো বলতে পারবেন। আমি ল শিখেছি কোথার থেকে আমি আপনাকে বলি। পেপার চেজ নামে একটা অনুষ্ঠান হতো একসময় টেলিভিশনে, ল স্কুলের উপরে। তারপরে এলে ল দেখতাম, তারপরে এই যে সুটস দেখতাম, তারপরে এরকম আরো, মানে আমি 101টা সিরিজের নাম বলতে পারি। এরকম আইন নিয়ে আরো দুনিয়ার সমস্ত জায়গাতে কথাবার্তা হয়। আমরা সাধারণ লোকেরা ওইভাবে শিখি। আর একসময় আমার আইনে অনেক আগ্রহ ছিল, আমার বন্ধুরা অনেক আইনবিদ আছে, তাদের সাথে আড্ডা দিই, কথা বলি, সেখান থেকে কিছু জানি। সংবিধান সব নাগরিকের জানতে হয়, ফলে আমাদের মধ্যে কিছু লোক আছে আমরা সংবিধান পড়ি, কারণ আমি মনে করি যে নাগরিক হতে গেলে আমার সাংবিধানিক অধিকার এবং সাংবিধানিক যা যা আছে সেগুলো জানা লাগবে এইসব জায়গা থেকে। কিন্তু একটা জিনিস আমার ধারণা, এখানে লয়ার আছেন, উনিও আমার ধারণা একমত হবেন যে পৃথিবীর শ্রেষ্ঠ লয়ার অপরাধীকে কখনো অপরাধ মুক্ত করতে পারে না। জি, সেক্ষেত্রে আপনি কি এটা আশা করেন কিনা, যেহেতু আপনি বলেছেন বিবাদী আইনজীবী আসামির শাস্তি কমাতে পারে, যে জেডাই খান পান্নার যে এখন সংযুক্ত হলো, সেক্ষেত্রে মৃত্যুদণ্ড এবং আতাজুল কামালের মৃত্যুদণ্ডের সাজা কি কমাতে পারবে? না, উনি তো ওইটাতে যুক্ত হন নাই, এর মধ্যে নতুন মামলা যুক্ত হয়েছে। নতুন মামলা যুক্ত হলে যদি শাস্তি কমেও, একটা শাস্তি তো রয়ে গিয়েছে, ওই একটা শাস্তি সর্বোচ্চ শাস্তি, এরপরে তো কোনো শাস্তি নাই। ওই শাস্তি তো বারবার দেওয়া যায় না। আপনি তো কারো যদি 25টা মামলায় মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ড তো একবার হবে, 25 বার হবে না। মৃত্যুদণ্ড তো অনেক সময় কমিয়ে আনা হয়েছে, আমি দেখি দেলোয়ার সাঈদী মৃত্যুদণ্ডটা কমিয়ে আনার সুযোগ আছে সাংবিধানিক ভাবে, কেবলমাত্র উচ্চ আদালত যদি এই মৃত্যুদণ্ড কমিয়ে দেয়। আর যদি তা না করে, তাহলে রাষ্ট্রপতি যদি কোনো কারণে ক্ষমা প্রদর্শন করে, সেই সুযোগ এই মামলাতে কতটুকু আছে আমার জানা নাই। ধন্যবাদ আপনাকে। যেটা একটু যেতে চাই গাজী এম এস তামিম, জেডাই খান পান্নার কথা বলছিলাম, নিয়োগ পেল আজকে ট্রাইব্যুনাল 1-এ, কিন্তু এর আগের মামলায়ও তিনি আবেদন করেছিলেন, আমি যতটুক জানি। মামলায় তিনি যুক্ত শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে চেয়েছিলেন, তখন তার আবেদনটা আমলে নেওয়া হয়নি, এবার আমলে নেওয়া হয়েছে, কারণটা কি? একটা জিনিস আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই, সেটা হলো পৃথিবীর সকল ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে কোনো ব্যক্তির আইনি সুবিধা পেতে গেলে তার প্রধান শর্ত হলো তাকে আইনের আশ্রয়ে আসতে হবে। আপনি আইনকে, আদালতকে অস্বীকার করে আপনি আইনের আশ্রয় পেতে পারেন না। এটা পৃথিবীর কোনো আদালতে নাই। বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টও একই সিস্টেম,
যে কোনো ব্যক্তি যদি আইনের যে সুবিধাগুলো আছে সেই সুবিধার কিছু অংশ পেতে চান, তাকে আইনের আশ্রয়ে আসতে হবে। আইনের আশ্রয় মানে সারেন্ডার করে জেলখানায় থাকতে হবে অথবা জামিনে আদালতের সামনে থাকতে হবে। কোনো না কোনোভাবে আসামিকে আদালতের সামনে থেকে আইন চাইতে হবে যে আমার জন্য এই আইনটা আমি চাই। এই কথাটা উনি নিজে বলতে পারেন। আমাদের কনস্টিটিউশনে বলা আছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বাংলাদেশের আইনের সমান এবং সে আদালতের কাছে নিজে তার মামলা প্রেজেন্ট করতে পারেন। সাধারণ মানুষ যেহেতু আইন জানেন না, ওনারা তাদের কথাটা আইনজীবীকে বলেন, আইনজীবী ওনার কথাটা কোর্টকে বলেন। এটাই হলো প্রসিডিউর। তো যিনি আইনের আশ্রয় চান উনি নিজেই আইনের সামনে নেই, অতএব ওনাকে ওনার পছন্দ মতো অথবা কোনো আইনজীবীর পছন্দ মতো তার ক্লায়েন্ট রিপ্রেজেন্ট করার কোনো সুযোগ নেই। দুজনকে একসাথে আদালতে আসতে হবে। কোনো আইনজীবী নিজে গিয়ে কোর্টকে বলবে না যে আমি অমুকের পক্ষে হয়ে কাজ করছে। এটা হলো একজন আইনজীবীর জন্য সবচেয়ে বড় ডিসক্রেডিট, যে কোনো আইনজীবী আদালতের সামনে তার মক্কেলকে চয়েস করলো, মক্কেল এসে বলবে যে আমি আমার অমুক আইনজীবীকে নিতে চাই। এটা হলো আইনজীবীর ক্রেডিট যে হ্যাঁ আমাকে ক্লায়েন্ট পছন্দ করেছে এঙ্গেজ করার জন্য। তখন সে সিগনেচার করে একটা ওকালাতনামা আমরা যেটাকে বলি পাওয়ার দিবে, আইনজীবী ওইটা নিয়ে কোর্টে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ এইখানে আমার আমার আসামি বা আমার ক্লায়েন্ট সাইন করেছে, আমি ওনার পক্ষে আইনজীবী। কেন? আমি